দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এন্টার টিভি নিয়মিত আয়োজন রাষ্ট্র চিন্তায়। আজকে আমাদের দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত আছেন। আমরা কথা বলবো মুখোমুখি সরকার ও বিরোধী দল। আজকে এই বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি উপস্থিত আছেন। দর্শক আমরা একটু পরিচিত হই। আমার ডানে উপস্থিত আছেন মোহাম্মদ সুরুজ্জামান সরকার, সহ সভাপতি গণ অধিকার পরিষদ। আমার বামে আছেন আব্দুল্লাহ মামুন, মহাসচিব বাংলাদেশ লেবার পার্টি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আজকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমরা আজকে কথা বলবো মুখোমুখি সরকার ও বিরোধী দল। সংঘাত নাকি গণতন্ত্রের স্বাভাবিক চর্চা? একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার ও বিরোধী দল একে অপরের প্রতিপক্ষ হলেও মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের স্বার্থ সংরক্ষণ। কিন্তু যখন দ্বন্দ্ব এবং সংঘাতের রূপ নেয় তখনই প্রশ্ন ওঠে, এটি কি গণতন্ত্রের শক্তিশালী করছে নাকি রাজনৈতিক অস্থিরতাকে আরো গভীর করছে? আজ আমরা আলোচনা করব বিরোধিতা কতটা গঠনমূলক হচ্ছে এবং সরকারের জবাবদিহিতা কতটা নিশ্চিত হচ্ছে। শুরুতেই আমরা একটু যেতে চাই আব্দুল্লাহ মামুন, আপনার কাছেই। সম্প্রতি আমাদের বিশাল একটি বাজেট দিয়েছে, নিশ্চয়ই আপনি দেখেছেন। সেই বাজেট আপনার 9,38,000 কোটি টাকার একটি বাজেট, বাংলাদেশের 55 বছরের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। আসলে এই বাজেটে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিকার অর্থে এই বাজেটে অর্থনীতি, দ্রব্যমূল্য এবং কর্মসংস্থানের যে বিষয়টি সেটা নিশ্চিত হয়েছে বলে আপনি মনে করছেন কিনা? আসলে ধন্যবাদ সম্মানিত প্রাঞ্জল সঞ্চালক এবং এই মুহূর্তে যারা এন্টার টিভির দর্শক শ্রোতা রয়েছেন দেশে এবং দেশের বাইরে, যারা দেখছেন দেখবেন, এবং আমার সহ আলোচক সবাইকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আজকে অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন এই সময়ের জন্য, যে বাজেট। আসলেই এই বাজেট, প্রস্তাবিত যে বাজেট, এটা আমি মনে করি গণবিরোধী এবং একটা উচ্চাভিলাষী বাজেট। এবং এই বাজেটে জনগণের যে আশার প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি না। বাজেট অনেক বৃহৎ এবং বড় বাজেট, এটা গতানুগতিক। এই বাজেটে আপনার এই বাজেটে কর্মসংস্থান এবং অর্থনীতির যে পথ সুগম হবে বলে আমি মনে করি না। আজকে যে বাজেট দেয়া হয়েছে, এই বাজেটে জনগণের যে অভিমতের প্রতিফলন, দীর্ঘ সংগ্রাম, আমাদের যে প্রায় অনেক রক্তক্ষয়ের বিনিময়ে যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছিল, এই ইন্টারিম গভর্নমেন্টের পরবর্তীতে একটা নির্বাচিত সরকার, যেভাবেই হোক নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, তাদের কাছে প্রত্যাশা অনেক বেশি। এই প্রত্যাশার তুলনায় আমি মনে করি এই বাজেটটা ফানুস বাজেট। এই বাজেটে জনগণের প্রতিফলন এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে বলে আমি মনে করি না। যেভাবেই হোক, আপনি বলছিলেন সরকার এসেছে, মানে এইটাকে আসলে কি বোঝাতে চেয়েছেন? সরকার তো একটা মানে জনগণের ভোটে আসলে, এবং 13টা নির্বাচনের সবচেয়ে সংঘাতহীন, ভয়হীন একটা নির্বাচনের মাধ্যমে সরকার হয়েছে। এটা কি আপনি কি এটা ভিন্নভাবে ব্যাখ্যা করতে চান? এটা কথার কথা, জি, যে এই নির্বাচন খুব স্বচ্ছ হয়েছে। আপনারা দেখেছেন, মিডিয়ায় দেখেছেন কিভাবে নির্বাচন হয়েছে। একটা পরিকল্পিত, একটা সাজানো গুছানো নির্বাচন হয়েছে। এই নির্বাচনে আসলে, এই নির্বাচনেও জনগণের যে ভোট, এই ভোটের যে রায়, এই রায়ের প্রতিফলন হয়েছে বলে আমরা মনে করি না। এই নির্বাচন, যদিও বিরোধী দল তো নির্বাচন মেনে নিয়েছে, বিরোধী দল মেনে নিয়েছে, বিরোধী দল এখানে ছাড় দিয়েছে এই দেশে সংঘাতপূর্ণ পরিস্থিতি যাতে না হয়, এই সংঘাতের আশঙ্কা থেকে একটা সুশৃঙ্খল একটা সরকার যাতে আসে, সেই পরিপ্রেক্ষিতেই বিরোধী দল এই সরকার মেনে নিয়েছে। তারপরেও আমরা সরকারের যে উদারতা, সরকারের যে রাষ্ট্রচিন্তা যেভাবে থাকা উচিত, সেরকম কোনো প্রতিফলন আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি না। ধন্যবাদ আব্দুল্লাহ মামুন। আমরা আপনার কাছে আবার আসবো। আমরা একটু যেতে চাই মোহাম্মদ সুরুজ্জামান সরকার, আপনার কাছে। সম্প্রতি যে বাজেট, আপনি নিশ্চয়ই জানার কথা, 1972 সালে বাংলাদেশের প্রথম যে বাজেট, আপনার 786 কোটি টাকার, আজকে সেই বাজেট 55 বছরে গিয়ে দাঁড়িয়েছে 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট। আসলে বিরোধী দল বলছেন আসলে এটা গণবিরোধী এবং উচ্চবিলাসী, বরাবরের মতোই। আসলে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করতে চান? বিরোধী দল ইতিমধ্যে সেটা নিয়ে তাৎক্ষণিক পরশুদিন আপনার এটা নিয়ে মিছিল করেছে, গণবিরোধী আখ্যা দিয়েছে, উচ্চবিলাসী বলছে। আপনি কিভাবে আসলে এটাকে মূল্যায়ন করছেন? ধন্যবাদ হীরা ভাই, ধন্যবাদ এন্টার টিভির সকল শ্রোতা দর্শককে, ধন্যবাদ আমার প্রতিপক্ষ ভাই আমার আব্দুল্লাহ মামুন ভাই। আমরা যদি ব্যাখ্যা করি, 1972-73 আমাদের
যে বাজেট ছিল 786 কোটি টাকা। জি। তাহলে এটা গতানুগত হার কিভাবে হলো যে আমরা 1972-73-এ 786 কোটি টাকা থেকে বর্তমান 9,38,000 কোটি টাকা বাজেট। তার মানে আমাদের সক্ষমতা আছে বলেই এই বাজেট বাস্তবায়নের দিকে সরকার ধাবিত হচ্ছে। জি। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এটাকে বাস্তব রূপ দেয়া, বাস্তবিক রূপ দেওয়া, এই বাজেটটাকে আমরা যাতে বাস্তব রূপ দিতে পারি। জি। আমরা গণবিরোধী যেটা বলতেছেন উনি, যে গণবিরোধী এই বাজেট, আমার কাছে মনে হচ্ছে না যে এই বাজেট গণবিরোধী। দেখেন, এখানে আমাদের বাংলাদেশে যেখানে ম্যাক্সিমাম মানুষ কৃষির উপর নির্ভরশীল, সেখানে কিন্তু এই সরকার বাজেটে কৃষির উপর ছাড় দিয়েছেন, কৃষি পণ্যের উপর ছাড় দিয়েছেন, শুল্কমুক্ত করেছেন। তাহলে কি আমাকে এটা গণবিরোধী বলবো? যেখানে ম্যাক্সিমাম মানুষ সুবিধা পাচ্ছে সেটাকে আমরা কিভাবে গণবিরোধী বলতে পারি? আবার কালো টাকা সাদা করার সুযোগ আপনারা রেখেছেন, আসলে এটা নৈতিকভাবে এটা আসলে সমর্থনযোগ্য কিনা আপনি কি মনে করছেন? আমার কাছে মনে হচ্ছে এটা বিরোধী দল সরকারি দল হিসাবটা আমি মনে করি যে কালো টাকা সাদা করাকে, এটাকে অন্যায়কে উস্কে দেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত মত হচ্ছে যে যারা অন্যায় করবে তাদেরকে যদি প্রতিষ্ঠিত করি, এই অন্যায় বারবার হবে, এটার পক্ষে আমি মত দিব না। কালো টাকাকে সাদা করার পক্ষে আমি না। কারণ সরকারি দলেরই তো অনেক কালো টাকা আছে, সরকারি দল যারা আছে তাদের এখন বর্তমানে তাদের অনেক কালো টাকা আছে, এই কালো টাকাগুলোকে সাদা করতে হবে, তারাই তো এখানে বেশি সুবিধা পাবে। জি, মানে তার জন্য আসলে এই সুযোগ আসলে রাখা হয়েছে বলে মনে করছেন আসলে, তাই তো? তো বেকারদের জন্য আসলে কি করা আসলে উচিত ছিল? আমরা দেখছি ইতিমধ্যে এই বাজেটকে কেন্দ্র করেও, আর নিশ্চয়ই আপনি জানেন, সম্প্রতি ইসলামী ব্যাংককে কেন্দ্র করে বিরোধী দল মাঠে আছে। সম্প্রতি আবার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করলো। এই যে সরকার ইসলামী ব্যাংক আপনার আদ্দিন হাসপাতাল লাইসেন্স বাতিল করে দিয়েছে 6 জন আসলে নবজাতকের মৃত্যুর পরে, এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করতে চান? আসলে কি আমরা জানি যে এইটুকু আসলে ইসলামী রাজনীতির সাথে যারা আছেন, জামাত ইসলামীরও একটা সম্পৃক্ততা আছে, সে কারণে কি আসলে জামাতের প্রতিষ্ঠানগুলোকে কি সরকার কি টার্গেট করছে কিনা আপনি কি মনে করেন? অবভিয়াসলি ইসলামী ব্যাংক একটা এই এশিয়া মহাদেশের অন্যতম সেরা একটা বেসরকারি ব্যাংক। এই ব্যাংকে বন্ধ করার মধ্য দিয়ে, না, এই ব্যাংকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, বা এই ব্যাংকে যাকে বসানো হয়েছে, আপনি খুরশেদ আলম, তিনি তো আওয়ামী লীগ স্পেন্সার, এবং আপনার সেই এস আলম, যারা হাজার কোটি টাকা এখান থেকে হাজার কোটি টাকা এই ব্যাংক থেকে লুটপাট করেছে, সেই এস আলমের একজন সতীর্থকে এই ব্যাংকে বসানোর মধ্য দিয়ে টোটাল ব্যাংকিং ব্যবস্থা কিন্তু থুবড়ে পড়বে। ইসলামী ব্যাংক যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের সমস্ত বেসরকারি ব্যাংক কিন্তু ব্যাংকের উপর একটা প্রভাব পড়বে, আর এতে কিন্তু সাধারণ গ্রাহকরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। অন্যান্য ইতিমধ্যে 3,500 কোটি টাকা ইতিমধ্যে গ্রাহকরা উঠিয়ে নিয়ে গেছেন। আসলে এটা বিরাট প্রভাব পড়বে। এমনি দেখেন, আমাদের বেকারদের কর্মসংস্থানের কথা বলছেন, কোথায় কর্মসংস্থান? আজকে দেখেন আমাদের হাজার গার্মেন্টস শ্রমিকরা কিন্তু বেকার হয়ে যাচ্ছে, তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। ইতিমধ্যে অনেক গার্মেন্টস মালিকরা দিনের পর দিন নোটিশ দিচ্ছে, বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আজকে এই যে বেকারত্বের সংখ্যা, এই বাজেটে বেকারদের কথা বলা হচ্ছে, কিন্তু পক্ষান্তরে হচ্ছে কি? পক্ষান্তরে আমাদের শ্রমিকরা চাকরি হারাচ্ছে, আমাদের বিভিন্ন সেক্টরে বেকারত্বের সংখ্যা বাড়ছে দিনে দিনে। এখানে কোনো প্রভূত কোনো উন্নতির লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য একটা অশনি সংকেত। এইভাবে দেশ চললে দেশটা কোথায় যাবে একটা সময়? এই কি আমাদের এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের চাওয়া পাওয়ার প্রতিফলন? এটা আমরা কোনোভাবেই বিরোধী দল না, এটা আসলেই একজন সাধারণ নাগরিক হিসেবেও আমরা এটাকে কোনোভাবেই মেনে নিতে পারি না। যদিও সরকারের 100 দিন বা 3 মাস চলছে, আসলেই যে একটা কথা আছে, যে বিড়াল ইঁদুর মারে তার 2 কান ফরফর করে, আমাদের গ্রামের ভাষায় বলে। আসলেই ইঁদুর মারতে হলে, আবার বাসর রাতের কথাও যদি বলি, যে বলা হচ্ছে যে বাসর রাতে বিড়াল না মারতে পারলে হয় না। আসলেই সরকারের যে অগ্রগতি এই 3 মাসে, একটা অগ্রগতি আছে আমাদের, আমরা দেখলাম যে সংসদটাকে, যিনি স্পিকার উনি প্রাজ্ঞ এবং দক্ষ, সংসদটাকে তিনি প্রাণবন্ত করে রাখছেন। এটা তার একটা পলিসি। বিশেষ করে যে ইসলামী ব্যাংক, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আদ্দিন হাসপাতাল, বিষয়গুলো কেন্দ্র করে কি আসলে আমরা সংঘাতের দিকে যাচ্ছি কিনা, আদ্দিন হসপিটাল আমরা আসলে এটা জামাতের প্রতিষ্ঠান ওইভাবে না দেখি। এটা একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাতে আমি মনে করি যে আদ্দিন হাসপাতালের বিশাল অবদান। তারা অল্প টাকায় গরিব দুঃখী মানুষের চিকিৎসা, তাদের ভুল ত্রুটি হয়েছে সেখানে। আমি যতটুকু জানি, হাসপাতালের লাইসেন্স বন্ধ
বন্ধ হয়তো করেন নাই, আমি যতটুকু জানি যে তাদের যে ডায়াগনস্টিক সেন্টার, না লাইসেন্স প্যাথোলজি, এটা আসলে মনে হয় একটা বুয়া ফটো কার্ড আসলে ফেসবুকে প্রচারিত হচ্ছে। ডায়াগনস্টিক সেন্টার যেটা, সেটাকে বন্ধ কারণ করার রোগী কথা বলা সরিয়ে নেওয়ার হয়েছে। জন্য নির্দেশনা আসলে দেওয়া হয়েছে। আপনার পায়ের একটু আঙ্গুলে ইনফেকশন হয়েছে, সেই জন্য তো পাটা কেটে ফেললে হবে না। এই হাসপাতালের, আমি মনে করি যে এই হাসপাতালের যে অব্যবস্থাপনা রয়েছে, তাদের যে ত্রুটিপূর্ণ ব্যবস্থা রয়েছে, তাদেরকে নোটিশ করে সংশোধনের সুযোগ দিয়ে তাদেরকে আমি মনে করি পারমিশন পুনর্বহাল করা উচিত। এখানে জামাতের প্রতিষ্ঠান বা জামাত ইসলাম এটাকে নিয়ন্ত্রণ করে, এরকম মনে করে এটাকে বন্ধ করে দিলে এটা আমি মনে করি এটা সরকারের দুর্বিসন্ধি। এই ধরনের কাজ কোনোভাবেই আমরা কামনা করতে আব্দুল্লাহ পারি না। মামুন, আপনার কাছে আসবো। জনাব সুরুজ্জামান যেটা বলছিলেন আব্দুল্লাহ মামুন, এটা সরকারের একটা আসলে দুর্বিসন্ধি। একদিকে সরকার কর্মসংস্থানে কিন্তু কথা বলছে এবং এটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, নিশ্চয়ই আপনি জানেন। অন্যদিকে যে হাসপাতাল বন্ধ করা, এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? যদি মাথা ব্যথা হয়, আপনি তার মাথাটা কেটে ফেলবেন না, নিশ্চয়ই ঔষধ খাবেন, ডাক্তারের কাছে যাবেন, আপনার মাথা ব্যথাটা ভালো করার চেষ্টা করবেন আসলে। তো এই যে সিদ্ধান্ত সরকারের, মাথা কাটার মতো হলো কিনা, আপনি কি মনে করছেন আসলে? আমি যদি ইসলামী ব্যাংক ব্যাপারে একটু কথা বলি, যদি অবশ্যই। হ্যাঁ, ইসলামী ব্যাংকের যে বিষয়টা দেখেন, এখানে নির্বাচনের 5 আগস্ট পরবর্তী সময় আমরা এই বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার মাধ্যমে জানতে পারলাম যে 22,000 কোটি টাকা একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়েছে এই ইসলামী ব্যাংক থেকে। জি, সেটা আর কোনো হদিস নাই। জি, এটা তো জনগণের টাকা। জি, এটা তো আরেকটু যদি ক্লিয়ার করেন, কোন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে 22,000 কোটি? 22,000 কোটি টাকা ওইটা আরডিএস একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়েছে, যেটা পরবর্তীতে জানা গেছে যে এইটা নির্বাচনের জন্য যে সাধারণ, এটা কিন্তু আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান কিন্তু চ্যালেঞ্জ করেছেন। এক মিনিট ভাই, চ্যালেঞ্জ করেছেন যে এরকম প্রমাণ যদি দিতে পারেন উনি রাজনীতি ছেড়ে দিবেন। উনি চ্যালেঞ্জ করেছেন। চ্যালেঞ্জ আপনি নিচ্ছেন কিনা? চ্যালেঞ্জ আমরা অবশ্যই নিব। হ্যাঁ, আমরা যেহেতু এই কথাটা বলেছি, আমরা চ্যালেঞ্জ অবশ্যই নিব। চ্যালেঞ্জ নিলে লাভ হবে না, এটা প্রমাণ করতে পারবেন না। মহিলাদেরকে 10,000 টাকা ঋণ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আপনি নির্দিষ্ট কোনো দলকে ভোট দিলে আপনি বেহেশতে যেতে পারবেন, প্লাস আপনার এই 10,000 টাকা মৌকুফ হবে এবং পরবর্তীতে আপনি আরো 10,000 টাকা পাবেন। এগুলা মুখরোচক বাণী, এটা এগুলোর কোনো ভিত্তি আলোচনা হয়েছে। আমরা সংসদে আলোচনা, উনি তো আছে সেটার যিনি আলোচনা করেছেন জনাব শিলং সালাউদ্দিন সাহেব, উনি কিন্তু মানে ফখরুল ইসলামকেও ইসলাম বলেন নাই, বা উনি ইসলাম নিয়েও একটা বিতর্কিত মন্তব্য করেছেন। এটা বিতর্ক না। ফখরুল ইসলাম যেমন ইসলাম না, জহিরুল ইসলাম ইসলাম না, জামাত ইসলামও ইসলাম না। ইসলাম নিয়ে এরকম কথা বলা এটা অপ্রাসঙ্গিক। মানুষকে টোটালি একটা প্রতারণার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এই কথাগুলো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং উনি নিজের মন্ত্রণালয় অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি পরিচালনা করেন, নিজের মন্ত্রণালয় ঠিক নাই, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, এই মন্ত্রণালয় উনি অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত থাকেন। এটা আসলে কিসের আলামত? এটা সব আওয়ামী লীগের আমলে যেরকম ছিল কয়েকজন, উনি ওই কাতারে চলে গেছেন। ইসলামের বিষয় যদি আসি, আপনি কি মনে করেন যে আমাদের যে ইসলাম আর জামাতি ইসলাম একই ইসলাম? সেটা তো কেউ বলছে না, আপনাকে মানতে বলে নাই তো কেউ। তাদের দলের নাম জামাতে ইসলাম, ইসলাম হতেই পারে, নাম রফিকুল ইসলাম, সেটা তাদের বিষয়, হতেই পারে, ইসলামের সাথে মিলবে বা সম্পৃক্ত থাকতে হবে, তারা তো বলে নাই। এখানে আছে আপনি যখন এই ইসলামের পক্ষে গেলে আপনি বেহেশত দিচ্ছেন, ইসলামের পক্ষে গেলে সেই বিষয় আপনি এই ধরনের কথা প্রচলিত, মিডিয়াতে অনেক প্রমাণ আছে, আমার কাছে আছে, আপনি দেখতে চাইলে এখনই দেখাইতে পারি। না না, আপনারা তো নির্বাচনের আগে বা আপনাদের দল বা আপনারা যাদের সাথে বিরোধী দলীয় নেতার চ্যালেঞ্জ নিচ্ছেন কিনা, অবশ্যই চ্যালেঞ্জ নিচ্ছেন কিনা, নিশ্চয়ই আমরা সেটা দেখতে পাবো এবং সেই পরবর্তী গ্রহণ করে জনসম্মুখে এটা প্রকাশ হবে, আমরা সেটা প্রত্যাশা রাখি। যেটা এটা তদন্ত হবে। জি, কর্মসংস্থান যেটা বলছিলাম, কর্মসংস্থানের ক্ষেত্রে আসেন, এইদিকে আপনি হাসপাতাল, ইসলামী ব্যাংক, হাজার হাজার ইসলামী ব্যাংকে দেখেন 5 আগস্ট পরবর্তীতে কি পরিমাণ কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে বিনা নোটিশে। এটা কি গ্রহণযোগ্য? এটা কি আমরা এই বাংলাদেশে, এটা কারা ছাঁটাই করেছে? এটা জামাত ইসলাম করেছে এবং ওই অনুসারীরা করেছে। এবং এখন দেখেন ওই অনুসারী যারা আছে তারা একটা প্রতিষ্ঠান ছাঁটাই করবে, এটা স্বাভাবিক বিষয় না? স্বাভাবিক ইস্যু না। 9,000 কর্মী ছাঁটাই করবে, এটা কি স্বাভাবিক ইস্যু একটা প্রতিষ্ঠান থেকে?
না, নিঃসন্দেহে না। আমরা তারপর পরবর্তীতে 8 দিন হাসপাতাল, জি, আমরা সাধারণ মানুষের কথা যদি ভাবি তাহলে 8 দিন হাসপাতাল বন্ধ করাকে এটা কোনোভাবেই ঠিক হবে না। আমার ব্যথা যদি মাথায় হয় আমি মাথার ব্যথার ওষুধ খাবো। এখানে 6 জন শিশু মারা গেছে, তার জন্য 8 দিন হাসপাতাল বন্ধ করে দিতে হবে। যারা দোষী সত্যিকারের তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা এটা করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসার শিকারে পড়ছে কি? আমি এটা রাজনীতিকরণ হচ্ছে না না, আমি এটা রাজনীতি বন্ধ করার 6 জন পক্ষে। শিশু মারা গেছে, হ্যাঁ। এটা কিন্তু কম না, এটা কিন্তু রাজনৈতিক ইস্যু না। জি, এটাকে রাজনৈতিক ইস্যু তৈরি করা হয়। ইতিপূর্বে জনাব সুরুজ্জামান 2025 সালে অক্টোবরে আশুলিয়াতে নারী ও শিশু হাসপাতালেও অবহেলার কারণে মারা গেছে। মে মাসে, অর্থাৎ এই সরকারের সময় মে 2026 সালে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে, সেখানেও আপনার শিশু মারা গেছে। এই হাসপাতালটা সেই দিন বন্ধ হয়নি। তাহলে 8 দিন হাসপাতালটা মারা যাওয়ার কারণে আপনি বিচারের মুখোমুখি করতে পারেন, অবহেলা থাকলে আপনি বিচারের মুখোমুখি করতে পারেন। হাসপাতাল বন্ধ করার এত বড় সিদ্ধান্ত, এটা একটা মেডিকেল কলেজ এবং কম মূল্যে সেবা দেয়, এই সিদ্ধান্তটা রাজনৈতিক কিনা আপনি কি মনে করছেন? আসলে এটাই আপনার কাছে প্রশ্ন। এইটা ওইখানে যে শিশু মারা গেছেন সেটারও বিচার হওয়া দরকার, রাইট। 8 দিন হাসপাতালে যে শিশু মারা গেছেন এটারও বিচার হওয়া সে দরকার। হাসপাতাল কিন্তু বন্ধ হয়নি, আমি ওই জায়গাতেই বন্ধ করেনি আসছি। সরকার। হ্যাঁ, যদি তাই ওই যে হয়, জামাতের বন্ধ আছে, বিরোধী দলের বন্ধ আছে। এক মিনিট আমাকে একটু বলতে দেন। যদি তাই হয়, 8 দিন হাসপাতাল, শিশু মারা যাওয়ার কারণে যদি 8 দিন হাসপাতাল বন্ধ করতে হয়, আমরা কিছুদিন আগে দেখেছি বিমান বাহিনীর একটা হেলিকপ্টার মাইলস্টোন কলেজের উপর আশ্রে পড়ে, সেখানে অনেক শিশু মারা গেছে। রাইট। তাহলে শিশু মারা যাওয়ার কারণে তো বিমান মাইলস্টোন বাহিনীকে কলেজের, না, বিমান বাহিনীকে তো মনে করেন যে তাদের কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়নি, তাদেরকে তো ব্যান করে দেওয়া হয় নাই। তাহলে যদি সেই শিশু মারা যাওয়ার কারণে যদি ওই বিমান বাহিনীকে তাদের কর্মকাণ্ড বন্ধ না করা হয়, আমার মনে হয় তাহলে শাস্তির আওতায় এনে দোষী ব্যক্তিকে তাহলে আপনাদের সরকার জি, যে হসপিটাল বন্ধ করার পক্ষে, এই বিষয়ে কোনো আপনার দলীয় কোনো অবস্থান, আপনাদের দলীয় অবস্থান এটা সরকারি দলের সাথে আছেন, একটা পার্ট সরকারি দল। আমরা যেটা চাই, এটা সরকার বিরোধী দলের বিষয় না, এটা সাধারণ মানুষের একটা ইস্যু। সামগ্রিক এটা সাধারণ মানুষের একটা, হ্যাঁ, ওনারা রিভিউ করতে পারবেন, ওনাদেরকে সেই সুযোগ আছে। হ্যাঁ, কেন এটার ব্যাখ্যা দিতে পারবেন। এবং এই 6 জন শিশু মারা গেল, আমি কিন্তু প্রথমেই বলেছি 6 জন শিশু মারা গেছে যাদের অবহেলায়, তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করুক। যে আমি একটা কথা বলি, যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি রামিসা হত্যার মামলায় উনি যেভাবে পদক্ষেপ নিয়েছেন, আমরা এটাকেও দেখতে চাই যে 8 দিন হাসপাতালে যে শিশু মারা গেছে তাদের বিচারের আওতায় এনে তাদেরকে দ্রুত বিচার করা হোক। রামিসার হত্যার আপনি নিশ্চয়ই জানেন 19 দিনে হত্যার বিচারের যে প্রক্রিয়াটা, আসলে রায় পর্যন্ত 19 দিনে দিয়েছে। পক্ষান্তরে আমরা গত সপ্তাহে দেখলাম আপনার মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা, যুবদল নেতার হাতে আসলে গুলি খেয়ে নিহত হয়েছেন। সেই বিচারটি তো আর আলোচনায় নেই। আমরা কি সেটা 19 দিনে কি দেখতে পাবো? আমরা প্রত্যাশা করি প্রত্যেকটা হত্যাকাণ্ডে প্রত্যেকটা পরিবারের কাছে একটা আসলে দুর্ভোগ। আমরা প্রত্যাশা করি প্রত্যেকটা হত্যাকাণ্ডের, প্রত্যেকটা অন্যায়ের বিচার দ্রুত হোক। জি, কিন্তু প্রত্যেকটা হত্যাকাণ্ড, প্রত্যেকটা অন্যায় একই লাইনে হয় না, একই ভাবে হয় না। তাদেরকে এই বিচার, যে বিচারের আওতায় যাকে আনা হবে, যে অন্যায় করেছে, তাদেরকে ট্রেস করার একটা, মনে করে তাদেরকে সে অপরাধী সত্যিকারের কিনা। আপনি কি চাবেন যে না একটা বিনা অপরাধী, নিরপরাধী মানুষ শাস্তি পাক? কখনোই না। কিছু কিছু আপনি আছে নিশ্চয়ই দেখেন যে এখন আসলে যুগটা আধুনিক যুগ, এখন আর কিছু গোপন থাকে না। আপনার সিসি ক্যামেরা সব দেখা যাচ্ছে, কাদের সাথে কথা হচ্ছে, কারা মারছে, সেটা খুব ট্রেস আউট করা তো অতটাও কঠিন না আসলে। ঠিক আছে, আপনি এখন দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরে যে আমরা এআই পদ্ধতিতে সিসি ক্যামেরা লাগিয়েছি, সেখানে অপরাধ কিন্তু গাড়ি চালিয়ে যে অপরাধ করা হয় সেটার কিন্তু প্রবণতা কমে এসেছে, এবং ট্রাফিক আইন ভাঙার যে একটা প্রবণতা সেটা কিন্তু কমে এসেছে। সেটার সাথে আরো কিছু অপরাধীকে চিহ্নিত করার জন্য সেখানে কি আরো কিছু প্রযুক্তি এখানে অ্যাড করা হচ্ছে, যাতে কোনো অপরাধী পান না পায়, সেটার ব্যবস্থা করা হচ্ছে। ধন্যবাদ। আমরা আপনার কাছে আসবো। আমরা একটু যেতে চাই আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে। সরকারের বাজেটকে দলীয় বাজেট আখ্যা দেওয়া নিকৃষ্ট মন্তব্য, এটা বলছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আপনি এটাকে আসলে কিভাবে? উনি তো এরকমই বলেন। জি, হ্যাঁ, উনি আসলে নিজের মন্ত্রণালয় অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।
আমরা তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে গিয়ে আমরা অন্যান্য আগে যেরকম আওয়ামী লীগের আমলে আপনি কামরুল ইসলাম সাহেব ছিলেন, আপনি হাসান মাহমুদের মতো অতি কথন মন্ত্রী হিসেবে উনি ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছেন। উনি এগুলা বলেন বিরোধী মতকে দমন করার জন্য উনি মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকাও কখনো কখনো অবতীর্ণ হন। এটা আমাদের জন্য আমাদের একজন দেবপ্রিয় ভট্টাচার্য যে অন্য যে কোনো সময়ের চেয়ে একটা চিন্তাশীল বাজেট পেয়েছি তিনি বলছেন। হ্যাঁ, আমাদের আবার এই বাজেটে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভালো দিক আছে, নিশ্চয়ই আপনি ভালো দিক স্বীকার করবেন। হ্যাঁ, ভালো দিক আছে। বছরের উপরে যাদের বয়স তাদেরকে এটা রেলে ভালো দিক, বিনা টিকেটে, আপনার মেট্রো রেলে 25% কমে, এগুলো বাজেটের যে ভালো দিক আছে সেই ভালো দিকগুলো আমি মনে করি এটা যেন দলীয়ভাবে প্রতিফলন না হয়। এই সুবিধা যেন শুধুমাত্র বিএনপি বা বিএনপির লেসপেন্সার যারা আছে, বিএনপির সাথে যারা আছে তারা যেন এটার সুফল শুধু না পায়, আমি মনে করি সেরকম কিছুই ঘটবে। মানে অর্থাৎ বড় বাজেট বড় চুরি আপনি বলছেন যে সেটা যেন না ঘটে, আসলে সেটাই তো নাকি? হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে দেখেন আমরা কিন্তু ওই বাজেট আওয়ামী লীগও এরকম অনেক বড় বড় বাজেট দিয়েছে, তারপরে বড় বড় বাজেট আমরা দেখেছি, কিন্তু এই বাজেটের যথাযথ বাস্তবায়ন কিন্তু জনগণের মধ্যে প্রতিফলন হয়নি। ঠিক সেরকমই এই গতানুগতিক বাজেটে আমি যেটা বলবো, দৃশ্যমান কোনো এই সরকারের পরিবর্তন হয়নি। বাজেট বলেন বা সরকারের অন্যান্য কাজ বলেন, একই মানে শুধু সরকারের রূপরেখা এবং কাঠামোগত পরিবর্তন হয়েছে, তাছাড়া কোনো পরিবর্তন হয় না। আগে সচিবালয়ে গেলে দেখা যেত যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, উলামা লীগ, এইসব লীগের আধিপত্য। এখন দেখা যায় ওই যে বিএনপির যে রাজনৈতিক মিটিংগুলো হতো, প্রোগ্রামগুলো হতো, যারা ওই সামনে বসে কিছু হুজুর বা আলেম উলামা দল, উলামা লীগের জায়গায় উলামা দল বা অন্যান্য আপনার বিএনপি, শ্রমিক দল, ছাত্র দল, তারা সচিবালয় ভর্তি, তারা এখন তদবির বাণিজ্যে ব্যস্ত। হ্যাঁ, আসলেই তারা তদবির বাণিজ্য আখের গোছাতে ব্যস্ত। দৃশ্যমান কোনো পরিবর্তন এই সরকারের হয়নি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, প্রচুর দুর্নীতি বেড়ে গেছে আগের চেয়ে, আগের মতোই দুর্নীতি, কোনো জবাবদিহিতা নাই। জবাবদিহিতার জায়গায় যদিও বিএনপির 31 দফা যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, দীর্ঘদিন তারা প্রচারণায় ছিল, তাদের 31 দফার সাথে বর্তমান কর্মকাণ্ডের মিল আছে বলে আমি মনে করি না। মাননীয় প্রধানমন্ত্রী ওনার জায়গা থেকে আমি মনে করি যথেষ্ট পরিবর্তন হয়েছেন। দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, বিদেশি একটা চিন্তা ওনার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আমি মনে করি ওনার আশেপাশে যারা ওনার আশেপাশে আছেন তারা তাকে সঠিক গাইড করতে পারছেন না, সঠিক পরামর্শ দিতে পারছেন না, বা উনি তাদেরকে ওইভাবে পরামর্শ নিতে পারছেন না। এই যে একটা গ্যাপ, উনি কিন্তু বক্তব্য বিবৃতির মাধ্যমে, যদিও আমরা জানি যে প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টের বক্তব্য, ওনারা অনেক ব্যস্ত মানুষ, ওনাদের লিখে দেওয়া হয় বা ওনাদের নোট দেওয়া হয় বক্তব্য দেওয়ার আগে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এরকম অনেকগুলো ভুল ভ্রান্তিও করে ফেলেছেন ইতিমধ্যে, আপনি জানেন। তো বিষয়গুলো হচ্ছে উনি আসলে ওনার আশেপাশে যারা আছেন তাদের বাইরে গিয়ে উঠেও মাননীয় প্রধানমন্ত্রীকে সোচ্চার হতে হবে। উনি শহীদ জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, এটাকে মাথায় রেখে উনি যদি এই 3 মাস যেভাবে পরিচালনা করেছেন, ওনার যদি শুভবুদ্ধি আমি মনে করি অবশ্যই আছে, উনি যদি ওনার চিন্তাশীল জায়গা থেকে পরিবর্তন না আনতে পারেন, আমি মনে করি এই সরকার মুখ থুবড়ে পড়বে, এই দেশ মুখ থুবড়ে পড়বে। তখন কিন্তু আবার আন্দোলন চাঙ্গা হবে, বিপ্লব হবে, গণবিপ্লব হবে। এই গণবিপ্লবের মুখোমুখি না হোক, এই সরকারের স্থায়িত্ব হোক, এটা আমরা চাই অবভিয়াসলি। জনাব শরীফুজ্জামান, এবারের বাজেট চানাচুরের মতো। আমাদের একজন বিরোধী দলীয় নেতা, এনসিপির মুখপাত্র, আপনার আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে চানাচুর যেমন খেতে ভালো লাগে কিন্তু পুষ্টিগুণ নেই। বাজেটটাকে এইভাবে তুলনা করছেন, আসলে এটাকে আপনি কিভাবে? আসলে কি তাই? উনি যেভাবে বলেছেন, তো উনি মুখরোচক কথা বলেছেন যে চানাচুর খেলাম আমি শেষ হয়ে গেল, এরকম না। 9,38,000 কোটি টাকার বাজেট, এটা যদি আমরা চানাচুরের সাথে তুলনা করি তাহলে কি হবে? ওনার মতো জায়গা থেকে, এরকম একটা দায়িত্বশীল জায়গা থেকে উনি এরকম একটা কথা বলতে পারেন না। উনি স্পেসিফিক বলুক যে আমার বাজেটের এই জায়গাগুলো আমাদের পক্ষে আসে নাই বা জনগণের পক্ষে নাই। বিকল্প বাজেট ইতিমধ্যে এনসিপি উপস্থাপন করেছে, জামাতও বিকল্প বাজেট দিয়েছেন, কিন্তু বাজেটে আপনি দেখেন যে ডিফারেন্সটা কতটুকু হয়েছে। জি হ্যাঁ, তো এখানে 9,38,000 কোটি টাকা, তাদের বাজেট কত? 8,52,000 কোটি টাকা। ডিফারেন্সটা কতটুকু? ডিফারেন্স কিন্তু বেশি নেই, কিন্তু এখানে
এটা এখানে আপনি কি মনে করছেন এটা দেওয়ার জন্য হ্যাঁ budget দেওয়ার জন্য আসলে? এটা জাস্ট এখানে মনে করেন যে এটা দেওয়ার জন্য প্রয়োজন দেওয়া এটা দিয়েছে ওনারা। জি। কিন্তু এখানে সত্যিকার অর্থে স্পেসিফিক কোনো জায়গা নাই যে যেখানে এইটাকে ধরে ওনারা কথা বলবেন। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন মুখোমুখি সরকার ও বিরোধী দল। আমরা কথা বলছিলাম, দুজন অতিথি আমাদের উপস্থিত আছেন। আব্দুল্লাহ মামুন, মহাসচিব বাংলাদেশ লেবার পার্টি, কথা বলছেন সুরুজ্জামান সরকার, সহসভাপতি গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো। দর্শক, সাথেই থাকুন। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম। আমরা কথা বলছিলাম সরকার মুখোমুখি ও বিরোধী দল মুখোমুখিতে আছে। আসলে আমরা দেখছি অনেকগুলো ঘটনাকে কেন্দ্র করে। আমাদের দুজন অতিথি উপস্থিত আছেন, আব্দুল্লাহ মামুন, মহাসচিব বাংলাদেশ লেবার পার্টি, উপস্থিত আছেন মোহাম্মদ সুরুজ্জামান সরকার, সহসভাপতি গণ অধিকার পরিষদ। জনাব সুরুজ্জামান, আপনার কাছে একটু যেতে চাই। আমরা দেখছিলাম আসলে আব্দুল্লাহ মামুন, আপনার কাছে যেতে চাই। আমরা দেখছি যে বিএনপির যে বাজেট, আপনি নিশ্চয়ই দেখেছেন, 9,38,000 কোটি টাকার বাজেট। আমরা দেখলাম এখানে এনসিপিও আপনার একটি ছায়া বাজেট পেশ করেছে, সেটি হচ্ছে 38,52,000 টাকার। আবার জামাতও 8,52,000 টাকা। আবার জামাতও যে ছায়া বাজেট পেশ করেছে 8,39,000 কোটি টাকার। অর্থাৎ আমরা দেখছি এখানে একটা সংখ্যার পরিবর্তন শুধু, আসলে প্রকৃত অর্থে এইটা কি আসলে মানে জনগণ কি এটা দেখতে চায় না সত্যিকার অর্থে, যে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে বাজেটের ঘাটতি ফিল আপ করবে, বিদেশ থেকে ঋণ নিয়ে করবে, আপনারা ঋণ না নিয়ে বাজেট উপস্থাপন, এটাই তো জনগণ আসলে বিকল্প বাজেট চেয়েছিল। এটার গুরুত্বটা আপনি কি মনে করছেন? আমি যে বিষয়টা এখানে মনে করি, বাজেট নিয়ে একটা বিশাল সংখ্যার বাজেট সবাই পেশ করেছেন। প্রথমে বিএনপি, যেহেতু তারা সরকারের রোল প্লে করছেন, সরকারে আছেন, সরকার, জি, 9,38,000 কোটি টাকার যে বাজেট। এনসিপি 8,52,000, হ্যাঁ, এনসিপিও করেছে, জামায়াতে করেছে। আমি মনে করি যে এখানে প্রথমে তাদের মধ্যে একটা সমন্বয় করে, সমন্বয় সভা বা সমন্বয় মিটিং করে বাজেট উপস্থাপন করলে, এখানে পূর্বে আমরা এরকম নজির আছে, হ্যাঁ, এরকম বা বিভিন্ন রাষ্ট্রের আরো গুরুত্বপূর্ণ যারা সংস্থা আছে, সিডাপ আছে বা অন্যান্য সংস্থা যারা বাজেট নিয়ে, তাদের সাথে যারা স্টেক হোল্ডার আছে, তাদের সাথে মিটিং করে বা আলোচনার মধ্য দিয়ে যদি বাজেটটা পেশ করত, তাহলে এটা সুন্দর হতো। এই যে বিশাল আকারের বাজেট, এটা প্রতিশ্রুতির বাজেট। এই প্রতিশ্রুতি এখন আর মানুষ খায় না। মানুষ ভাত খেয়ে মোটা কাপড় পরে বাঁচতে চায়। মানুষ এখন আর এই প্রতিশ্রুতি, জনগণই বাজেট বুঝে না, বাজেট বুঝে না, মূল্যস্ফীতি বুঝে না। জনগণ চায় দ্রব্যমূল্যের দাম কম থাকবে, দেখেন আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, যথেষ্ট। দেশের মানুষ দুবেলা দুমুঠো ভালোভাবে ভাত খেতে পারবে, তারা অন্য বস্তু, যে মানুষের যে মৌলিক চাহিদা আছে, এই মৌলিক চাহিদা সঠিকভাবে পূরণ হবে। তার কোনো প্রতিফলন এখন বর্তমানে আছে, ভবিষ্যতে এই বাজেটের পরেও ভবিষ্যতে এরকম কোনো প্রতিফলন হবে বলে আমি মনে করি না, এবং বিরোধী দল এরকম মনে করে না। এই বাজেটের এই বাজেট যে বিশাল আকারের যে বাজেট, এই বাজেট আসলেই জনগণের মতের প্রতিফলন, আগেও বলেছি, হয়নি। এবং এই বাজেট আমি একদম গ্যারান্টেড এই বাজেটে জনগণের উপকারে আসবে না। এই বাজেটে আমাদের যারা শ্রমিক শ্রেণীর, দেশের খেটে খাওয়া মানুষের, দেশের ভাগ্যহত সুবিধাবঞ্চিত মানুষ যারা আমাদের অসহায়, যারা বাস্তুহারা, তাদের কল্যাণে কিন্তু এই বাজেট আসবে না। এই বাজেটে গরিব হবে, ধনিক শ্রেণীর মানুষ ধনী হবে। সুতরাং এই বাজেট আমাদের বিরোধী দল এই বাজেট প্রত্যাখ্যান করেছে। জনগণও এই বাজেটে আমরা একটু সুরুজ্জামান আপনার কাছে যেতে চাই, যেটি বললাম আসলে বাজেটে নিয়ে আবারও একটু থাকতে চাই আর কি আপনার কাছে, যেটা হলো তিনটা সরকার বাজেট দিয়েছে 9,38,000 কোটি টাকার, এনসিপি একটা বাজেট দিয়েছে, জামাতও একটি বাজেট দিয়েছে। আসলে মানে সংখ্যা কমিয়ে আসলে কি এটা সত্যিকার অর্থে এই বাজেটটি মানে যে বিকল্প দুটি আরো বাজেট এসেছে, এটা কি জনগণের বাজেট কিনা, সেই দুটি আপনি কি বলে মনে করছেন? আসলে এখানে যে 9,38,000 কোটি টাকা বাজেট হয়েছে, জি, বিরোধী দল থেকে জামাত ইসলাম থেকে 8,39,000 কোটি টাকা বাজেট দিয়েছে, এনসিপি থেকে 8,52,000 কোটি টাকা বাজেট। আসলে কি
আপনি মনে করেন যে এখানে সংখ্যার পরিবর্তন ছাড়া আর কিছু হয়েছে? এখানে আমরা যদি সামগ্রিক চিন্তা করি, এখানে সাধারণ মানুষের জন্য কৃষি উপকরণের উপর সম্পূর্ণ ভ্যাট শুল্ক মুক্ত করা হয়েছে। এটা তো যেটা ম্যাক্সিমাম লোক, আমি বলেছি ম্যাক্সিমাম লোক কৃষির আন্ডারে, তাদেরকে তো সুবিধা দেওয়া হয়েছে। এখানে সাধারণ মানুষের কথা ভেবে এই বাজেট তৈরি করা হয়েছে। এখানে এই সংখ্যার পরিবর্তন ছাড়া 9,38,000 কোটি, 8,52,000 কোটি, মানে ঘাটতি বাজেট এখানেও আছে, এখানেও আছে, এখানেও ব্যাংক থেকে ঋণ নিবে সরকার, এখানেও ওনারা যদি একটা বাজেট তৈরি করতে পারতেন, যে ঋণ মুক্ত একটা বাজেট তৈরি করে দিতে পারতেন, তাহলে আমরা বুঝতাম এখানে সরকারের যদি শুভবুদ্ধি হতো, সরকার কিন্তু যেহেতু সরকার রাষ্ট্র ক্ষমতা, সরকার অভিভাবকের দায়িত্বে দেশের, বিরোধী দল এবং যারা স্টেক হোল্ডার আছে, যারা বাজেট নিয়ে কাজ করেন, রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা আছে, সুশীল সমাজের প্রতিনিধি আছে, তাদের সাথে আলোচনার মধ্যে দিয়ে যদি বাজেট প্রণয়ন করতো, সেই বাজেটটাই হতো চিন্তাশীল বাজেট, এবং যেটার জনগণের ভাগ্যের পরিবর্তন কিছুটা হলেও আমরা এটা পেতাম। এরকম কি রাষ্ট্র বা সরকার এটা করতে পারতো না? এটা কেন করে নাই? মানে সেটা আপনি বিরোধী দল হিসেবে আপনারা এটা কি ভূমিকা নিয়েছেন সরকারকে বাধ্য করার জন্য? জনগণের কাছে বিকল্প কি উপস্থাপন করেছেন? বিরোধী দল তো বিরোধী দল, বিকল্প কি উপস্থাপন করেছেন? আমরা দেখলাম জামাত যে উপস্থাপন করেছে, সেখানেও আপনার ঋণ নির্ভর, সেখানেও ব্যাংক থেকে লোন নিতে হবে, একই সংখ্যার পরিবর্তন, অর্থনীতি ঋণ নির্ভর, এই দেশের অর্থনীতি। তাহলে সংখ্যার পরিবর্তন করে কি এটা সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য কি বিরোধী দল এটা গণবিরোধী বলছেন? তাহলে ইন্টারিম গভর্নমেন্ট একটা ভঙ্গুর অর্থনীতি আমাদের রেখে গেছেন। সেই ভঙ্গুর অর্থনীতি সেটা তো তার আগেও রেখে গেছে আপনার, তার আগে যারা আওয়ামী লীগ সরকার ছিল, তারা একটা ভঙ্গুর অর্থনীতি রেখে গেছেন। হ্যাঁ, যদিও যদি বলি যে আওয়ামী লীগ আমলে অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, একটু যদি পিছনে যায়, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। উন্নয়ন আর দুর্নীতি, উন্নয়ন আর দুর্নীতি এরা ভাই। হ্যাঁ, তারা উন্নয়নও করেছে, দুর্নীতিও করেছে। এই দুর্নীতির দায় আপনার ইন্টারিম গভর্নমেন্ট এখানে করেছে, তারা রিকভার করতে পারে নাই, বরং তারাও দেশকে একটা দায়ে ফেলে দিয়ে গেছেন। এই সংকটকে উত্তরণ করার জন্য আজকে দেখেন এই সরকার, এই বর্তমান সরকার শুধু আপনার বিএনপির আন্দোলনের প্রতিফলন না, এখানে ছাত্র জনতা এবং বর্তমান বিরোধী দলের ভূমিকায় যারা আছে, জামায়াত ইসলাম সহ সবাই কিন্তু বর্তমানে যারা সরকারে আছে, বিরোধী দলে আছে, উভয়ের একটা ঐকান্তিক প্রচেষ্টা বা আন্দোলনের ফসলেই কিন্তু আজকের এই সরকার। সেক্ষেত্রে তারা কিন্তু এক্ষেত্রে সরকারকে অভিভাবকের দায়িত্ব পালন করে মনে করে তারা কিন্তু বিরোধী দল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সুন্দর একটা বাজেট দিতে পারতো। সেই জায়গায় আমি মনে করি সরকার ব্যর্থ হয়েছে এবং সরকার এখানে হিংসাত্মক ভূমিকা নিয়েছে। আচ্ছা, জনসুরুজ্জামান, রাজপথে নামলে সরকার 10 মিনিটও টিকবে না, এটা শিবিরের যে ডাকসুর ভিপি সাদিককে মানে হুঙ্কার দিচ্ছেন, আসলে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? আসলে সরকার এখন পর্যন্ত আমি দেখতেছি না যে এখন পর্যন্ত কোনো কর্মকাণ্ড করেছে যেটা সরকারকে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, সরকার এখন পর্যন্ত যত ভালো কাজ করেছেন আমরা সেগুলোকে প্রশংসা করি। বিরোধী দল মানেই যে সরকার ফেলে দেওয়ার জায়গা, এটা কিন্তু না। বিরোধী দল হচ্ছে সরকারের গঠনমূলক আলোচনা করা, সরকারকে একটা লাইনে নিয়ে চলা। বিরোধী দলও একটা সরকারের পার্ট। তো এই ধরনের অবাধ্য কথা আসলে বলাটা কতটুকু সমীচীন হবে আমি মনে করি না, যে সরকার ফেলে দেওয়ার মতো পরিস্থিতি ওনার কাছে আছে কিনা। জি, আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? আপনারা সরকারের পার্ট, একটা বর্তমানে যেভাবে দর্শন হচ্ছে, খুন হচ্ছে, আপনার ছিনতাই হচ্ছে, এই যে পরিস্থিতি, জনগণ নিশ্চয়ই এই সরকার যখন আপনার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে 3টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং জ্বালানি মূল্য স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো নিরবিচ্ছিন্ন জ্বালানি বিদ্যুৎ দেওয়া আর কি। তো আপনি কি মনে করছেন সরকার সেখান থেকে সফল? কিছুটা সফল, এখানে 100% বলবো না। আমাদের যে দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পরিমাণে অবনতি ছিল, সেখান থেকে কিন্তু সরকার উত্তরণ করছে, সেখান থেকে ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। হ্যাঁ, এটা আগামী দিনে আমরা তো 100 দিনের একটা সরকার, 100 দিনে তো বিশাল একটা দুর্নীতি, বিশাল একটা মনে করেন যে আইন শৃঙ্খলার অবনতি, সেখান থেকে তো রাতারাতি উঠে আসা যাবে না, একটু সময় দিতে হবে, তাদেরকে কাজ করার মতো জায়গা করে দিতে হবে। ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। আমরা আশা করি আগামী
দিনগুলোতে, আগামী 100 দিন গেলে আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণ উন্নতি হয়েছে। জনাব আব্দুল্লাহ মামুন, সম্প্রতি আমরা দেখেছি জটিকা মিছিলে আসলে আওয়ামী লীগ ফিরে আসছে, বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে, দিন দিন আকার বাড়ছে, সাইজ বাড়ছে। আসলে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? এটা কি সরকারের সবুজ সংকেতেই এই ঘটনাগুলো ঘটছে, নাকি আসলে কিভাবে? এবং আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনে আমরা দেখলাম যে আপনার তারা নির্বাচন করতে পারবে দলীয় পরিচয় ছাড়া আর কি। তো এই বিষয়টিকে আপনি কিভাবে? এটা যদি আমি পাল্টা প্রশ্ন করি আপনাকে, যে আওয়ামী লীগ আপনি আসছে বলছেন, আওয়ামী লীগ কেন আসবে না? আওয়ামী লীগ আসার জায়গা তো আপনারাই করে দিচ্ছেন। আপনাদের সরকার যখন ব্যর্থ হবে, দেখেন আমি মনে করি যদি সরকার এটাকে কেউ অন্যভাবে নিতে পারেন। যদি উনি ভাই বলেছেন, আমার সহালোচক ভাই বলেছেন যে সরকার 100 দিনের সরকার, এই 100 দিন যেভাবে চলছে সরকারের মধ্যে দৃশ্যমান কোনো পরিবর্তন এই রাষ্ট্রের উন্নয়নে আমরা প্রতীয়মান হয় নাই। এভাবে যদি চলতে থাকে আওয়ামী লীগ আসবে, তখন কি হবে জানেন? বিএনপির সাথে বিএনপি থাকবে, জামায়াতে ইসলামের সাথে জামায়াত থাকবে, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ থাকবে, আর জনগণ থাকবে। এরকম পরিস্থিতি যদি হয়ে যায় তখন আপনি আওয়ামী লীগ অস্বাভাবিক কিছু না সেটা, নাকি অসম্ভবের কিছু না। এইভাবে যদি সরকার চলে তখন আপনি কিভাবে আওয়ামী লীগকে ঠেকাবেন? আওয়ামী লীগ তো এদেশের রন্ধ্রে রন্ধ্রে আছে, ঘরে ঘরে। এখন কি বলছেন যে সরকারি সুযোগ দিচ্ছে এই আওয়ামী লীগের? যে হ্যাঁ, আমি মনে করি সরকারি দিচ্ছে। সরকার এখানে শুধু সরকার না, যেহেতু সরকার এবং বিরোধী দল, বর্তমান বিরোধী দল, তারাও এই আওয়ামী লীগকে তাড়ানোর জন্য দীর্ঘদিনের এই শাসনকে 17 বছর আন্দোলন সংগ্রামের পর 1400 মানুষের লাশ, আমি মনে করি এই জায়গাটায় বিরোধী দল এবং সরকার উভয়কে একমত হওয়া দরকার। এবং এক্ষেত্রে আমাদের এখন সংসদে আমরা সেই আমাদের মাননীয় শিলং সালাউদ্দিন যাকে আমরা বলি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার বক্তব্যের মধ্য দিয়ে বিরোধী দল বিরোধী মতকে কিভাবে সেই 71-এ টেনে নিয়ে যায়। আসলে আমরা এই 71 বা এই সমস্ত প্রসঙ্গে এনে বিভক্তি সৃষ্টি করলে কিন্তু এর ফলাফল কিন্তু ভালো হবে না, এর সুফল কিন্তু আওয়ামী লীগ নিবে। তখন ওই যে যদি রাষ্ট্রের মানুষ, ওই যে আমি আগেও বলেছি, জনগণ প্রতিশ্রুতি শুনতে চায় না, দুবেলা দুমুঠো ভাত খেতে চায়, মোটা কাপড় পড়তে চায়। এই ধরনের পরিস্থিতি যদি সরকার সৃষ্টি না করতে পারে, এই জায়গায় যদি ব্যর্থ হয়ে পড়ে, তখন ওই যে আওয়ামী লীগ, আমাদের বাংলাদেশের মানুষ এমনিই স্বভাবগতভাবে একটা জিনিস বেশি দিন তাদের ভালো লাগে না, একটা সরকার বলেন বা কোনো প্রতিষ্ঠান বলেন বেশি দিন তাদের ভালো লাগে না, তখন কিন্তু ওই যে আওয়ামী লীগ আর জনগণ একাকার হয়ে যাবে। তখন বলবে যে আমরা আগেই ভালো ছিলাম, এই সুর চলে আসবে। তখনই কিন্তু আওয়ামী লীগের এই যে আস্তে আস্তে তারা সংগঠিত হচ্ছে, ছোটখাটো জটিকা মিছিল করছে, এটাকে বৃহৎ আকারে রূপ নেবে। সুরুজ্জামান, কি আলোচনা আছে আসলে এই যে জটিকা মিছিল হচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসতেছে, স্থানীয় নির্বাচন অংশগ্রহণ করতে পারবে, এটা সরকারের একটা সবুজ সংকেত, এটা আসলে আলোচনায় আছে। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করতে চান? আসলে আওয়ামী লীগ ফিরে আসুক এই কথাটাকে আমি বিশ্বাসী না। আওয়ামী লীগ তো আছে, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে। কর্মকাণ্ড কেন নিষিদ্ধ হয়েছে? তাদের কর্মকাণ্ডের জন্য তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে। এই জনগণ তাদেরকে এই জায়গায় আনতে, জনগণই এই জায়গায় নিয়ে এসেছে। জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছিল, যার কারণে আওয়ামী লীগের আজকে এই দুরবস্থা। আওয়ামী লীগ তাদের রাজনীতিতে ফিরে আসুক, তাদের সঠিকভাবে রাজনীতি করুক, এটা জনগণ চায়। যে কোনো রাজনৈতিক দল বাদ থেকে এখনো কি আপনি কি মনে করেন এই যে 1400 মানুষের মৃত্যু, 30,000-এর মতো বিকলাঙ্গ, তারা ক্ষমা চেয়েছে বা অপরাধ স্বীকার করেছে, দায় নিয়েছে, একটু তো করেনি, তাহলে কি তারা সুযোগ পাওয়ার বা মানে পাওয়ার কথা? আসলে না, এই অর্থে যে পরিবারগুলো, এই অর্থে সুযোগ পাওয়ার কথা না, তাদেরকে যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। না হলে বারবার এই ধরনের অপরাধ বারবারই হবে, এটার দায় সাধারণ জনগণ বারবারই নিবে। বারবারই এই সাধারণ জনগণ বারবারই জীবন দিবে, বারবারই রক্ত দিবে, বারবারই বিকলাঙ্গ হবে। জি। আব্দুল্লাহ মামুন, আসলে সরকারের যে পরিস্থিতি আমরা দেখছি, সম্প্রতি কয়েকটি কর্মকাণ্ডে বিরোধী দল এখন রাজপথে যাচ্ছে। তো মাত্র 100 দিন অতিবাহিত হলো সরকারের, এই মুহূর্তে কি আবারও কি আমরা সেই রাজপথ কি উত্তপ্ত দেখতে পাবো কিনা? আসলে মানে যাচ্ছি কিনা সেই উত্তপ্তের দিকে? দেখেন, আমি মনে করি বর্তমান যে বিরোধী দল বা প্রধান বিরোধী দল, ওনারা সংসদে যেরকম সুন্দর সুশৃঙ্খল তাদের সবটুকু উজাড় করে
সংসদে একটা সুশৃঙ্খল ভূমিকা রাখতেছেন এবং রাজপথেও তারা সংগঠিত আছেন। আমাদের যারা বিরোধী দলের যে অন্যান্য জোটগত সংগঠন আছে তাদের মধ্যে এখনও ঐক্য আছে। অতীতে যেরকম ঐক্য এভাবে বিনষ্ট করা হয়েছে, আমি মনে করি তাদের ঐক্য এখনো অবিচল আছে এবং ঐক্যবদ্ধভাবেই তারা আন্দোলনের মাঠে আছে। সরকারের ভুল ত্রুটি যেমন ধরিয়ে দিচ্ছে, বিরোধী দল কিন্তু সরকারের যে ভালো কাজ, যেটা ভালো কাজ সেটা প্রশংসা। প্রশংসা কিন্তু আমরা দেখছি একজন বিএনপি দলীয় একজন সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি বলেছেন 71 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশে প্রতারণার রাজনীতি করছে জামাতে ইসলামী। আসলে এটাকে কিভাবে বললেন? রাজনৈতিক স্ট্যান্ডবাজি, সম্পূর্ণ মানে রুচিহীন একটা কথা তিনি বলেছেন। এই কথাগুলোর কোনো ভিত্তি নাই। জামাত এদেশের এখন যদিও না হলে মানুষের যদি সমর্থন না পাতো প্রধান বিরোধী দল হতে পারতো না। এখনো তো প্রধান বিরোধী দল সংসদে। এটা কিন্তু নির্বাচন যাই যেভাবেই বলেন, এটা কিন্তু ভোটের মাধ্যমে জনগণের জনরায়ের মধ্য দিয়ে এসেছেন। জনরায়ের মধ্য দিয়ে কিন্তু তারা বিরোধী দলের ভূমিকায় আছেন। সুতরাং এগুলা অর্বাচীন, এসব কথার কোনো ভিত্তি নাই। জি, সুরুজ্জামান, বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু আপনার কাছে সরকারের কি উদ্যোগ? ইতিমধ্যে শিক্ষা খাতে বেশ সর্বোচ্চ বরাদ্দ রেখেছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি নিঃসন্দেহে। আপনার পরামর্শ কি? আমরা বিগত সালগুলোতে দেখেছি বরাদ্দ কিন্তু বেশি হয়, বাট বাস্তবতা গিয়ে সেখানে মানে বেশি অংশই আসলে পাচার হয়ে যায়, দুর্নীতি হয়ে যায়। আসলে এই বিষয়টাতে আপনি কি বলতে চান? এই সরকারের, আপনার সরকারের উদ্দেশ্য? আমাদের সরকার একটা বাস্তবমুখী সরকার। এখানে পাচার হয়ে যাওয়া, অর্থ লুট করা, এই ধরনের কর্মকাণ্ডকে আমরা বিশ্বাস করি না, আমরা প্রশ্রয় দিতে চাই না। আমরা চাই যে বাজেট হয়েছে শিক্ষা খাতে, এটা যথাযথ ব্যবহার হবে ইনশাআল্লাহ। আগামী বাজেট পর্যন্ত আপনারা দেখেন, ওয়েট করেন, এটা যথাযথ বাস্তবায়ন হয় কিনা। আমরা এই সরকার যে বাজেট দিয়েছেন, মাধ্যমিক শিক্ষা বিভাগে দিয়েছেন 52,300 কোটি টাকা, মানে সর্বোচ্চ শিক্ষা, সর্বোচ্চ শিক্ষা বাজেট। তো যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। তো আমাকে শিক্ষা খাতকে তো গুরুত্ব দিতেই হবে। সরকারও তাই দিয়েছে। শিক্ষা কি শুধু এই যে সার্টিফিকেট নির্ভর? আমরা তো এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রত্যাশা করেছিলাম যেখানে আমরা 55 বছর আসলে পাইনি। যেমন আপনার 10,000 আমার শিক্ষার্থী বের হচ্ছে এবছর, 10,000 শিক্ষার্থী বের হওয়ার সাথে সাথে চাকরি নিয়ে তার জন্য সরকার দাঁড়িয়ে থাকবে। 10,000 অটোমেটিক চাকরির বাজারে ঢুকে যাবে। সেই শিক্ষা ব্যবস্থার সাথে চাকরির বাজারের যে সমন্বয়, সেই মানে আমরা এটা কিন্তু এখনো দেখি না। তার জন্যই বেকার হচ্ছে। প্রায় 3 কোটি বেকার এখন বেসরকারি হিসাব অনুযায়ী, সরকারি হিসাব অনুযায়ী 30 লাখের মতো আসলে। তো এইটা নিয়ে সরকারের কি সদিচ্ছা আছে? কারণ আমাদের শুধু সার্টিফিকেট অর্জন করছি, আমরা ডিগ্রি নিচ্ছি, বাট আমরা চাকরি বাজার প্রবেশ করতে পারছি না। আসলে এটার জন্য সরকারের উদ্যোগ কি? আসলে যে পরিমাণ আমাদের জনসংখ্যা, সেই পরিমাণ আমাদের যে এখন বর্তমান শিক্ষা কাঠামো, শিক্ষা ব্যবস্থাতে আমরা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে মেয়ে কিন্তু প্রত্যেক ফ্যামিলি থেকে আছে। তাদের জন্য একটা কর্মসংস্থান তৈরি করা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এই বৃহৎ জনসংখ্যার জন্য। এটা যদি আমাদের জনসংখ্যা যদি অর্ধেকে থাকতো, তাহলে এই প্রশ্নটা কিন্তু আসতো না। এখন যেহেতু একটা বৃহৎ জনসংখ্যা, বাংলাদেশে 18 কোটি মানুষের দেশ, সেখানে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে গুণগত শিক্ষাকে সামনে যদি আমরা আনতে পারি, তো নিশ্চয়ই চাকরির বাজার, যে চাকরির বেকারত্বের হার কমে আসবে। আমাদের যে চাকরির যে ব্যবস্থা, আমরা যে বিভিন্ন ইকোনমিক জোনগুলোকে গুরুত্ব দিচ্ছে, হ্যাঁ, এই ইকোনমিক জোনগুলো যদি সৃষ্টি হতে পারে, আমাদের কর্মের জায়গা সেখানে সৃষ্টি হবে, আমাদের বেকারত্বের সংখ্যা সেখানে কমে আসবে। জি, জনাব আব্দুল্লাহ মামুন, এই জায়গায় যদি বলি, আসলে চাকরির বাজার বা বেকারত্বের কথা বলেছেন, শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন। শিক্ষা ব্যবস্থায় আমি মনে করি যে কারিগরি শিক্ষার প্রাধান্য দেওয়া উচিত। আমাদের বাংলাদেশে দিন দিন বেকারত্বের সংখ্যা বাড়ছে। আপনি বললেন যে 3 কোটির অধিক বেকার বেসরকারি হিসাব মতে। আজকে আগের চেয়ে দৃশ্যমান কোনো এই 100 দিনে পরিবর্তন হয় নাই, বরং বেকারত্বের সংখ্যা বেড়েছে। আজকে দেখেন পরিবর্তন হয়েছে। আমি আবারও যদি বলি যে চাকরির বাজার, আমি জামালপুরের মানুষ, আমার জামালপুরে ইপিজেড হয়েছে, সেখানে চাকরি, বেসরকারি চাকরি, আগে এটা যদি আওয়ামী লীগের আমল থাকতো, আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের বা থানা আওয়ামী লীগের নেতার সুপারিশ ছাড়া চাকরি হতো না। এখন ইপিজেড একটা বেসরকারি প্রতিষ্ঠান, সেখানে গার্মেন্টস শিল্প বা অন্যান্য শিল্প প্রতিষ্ঠান, সেখানে এখন ইউনিয়ন বিএনপির সুপারিশ লাগে চাকরিতে। এটা আমাদের জন্য অত্যন্ত
একটা লজ্জাকর পরিস্থিতি। দলের পরিবর্তন হয়েছে, সিস্টেম কি আগের মতোই আছে? আগের মতোই আছে, আগের এক্ষেত্রে মতোই কোনো আছে। পরিবর্তন হয়েছে বলে আমার কাছে প্রতীয়মান হয় না। ধন্যবাদ জানাচ্ছি দুজন অতিথিকে। দর্শক, আমরা কথা বলছিলাম মুখোমুখি সরকার ও বিরোধী দল। দুজন অতিথি আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত মহাসচিব জনাব আব্দুল্লাল মামুন। আমাদের সাথে উপস্থিত আছেন সুরুজ্জামান সরকার, গণ অধিকার পরিষদের সহসভাপতি, কেন্দ্রীয় কমিটি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। সর্বশেষ বলা যায়, সরকার এবং বিরোধী দলের মুখোমুখি অবস্থান গণতন্ত্রের জন্য একটি স্বাভাবিক অংশ। তবে সংঘাত নয়, যুক্তি, সহনশীলতা ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই হওয়া উচিত রাজনীতির মূল চর্চা। কারণ শক্তিশালী সরকার যেমন প্রয়োজন, তেমনি দায়িত্বশীল বিরোধী দলও একটি সুস্থ গণতন্ত্রের অপরিহার্য শর্ত। শেষ পর্যন্ত জিততেই হবে জনগণের আস্থা এবং দেশের স্বার্থে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।